প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটের সাথে আছি সাদাত হোসাইন। ইয়াং নাইট আজকে একটি বিশেষ ইয়াং নাইট, আমাদের ইয়াং নাইটটি, কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার ১৫৬তম জন্মবার্ষিকী আজ ২৫শে বৈশাখ। অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে যে আমরা বাঙালিরা যেটি হয় যে দিনপঞ্জি হিসাবে আমরা সাধারণত ইংরেজি দিনপঞ্জি ব্যবহার করি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব আমাদের বাংলা মননে, বাংলা সংস্কৃতিতে, বাংলা ভাবনায় এত বেশি, তার মৃত্যুর প্রায় ৭৬ বছর পরও, যে আমরা ২৫শে বৈশাখের দিনটিকে আর ইংরেজি দিনপঞ্জি অনুযায়ী বলি না, সেটিকে আমরা বলি ২৫শে বৈশাখ হিসাবে। সেই অসাধারণ একটি দিনে যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন, সেই দিনটিতে আমরা বিশেষ ইয়াং নাইটের আয়োজন করেছি। এবং এই দিনে আমাদের সাথে রয়েছেন এ প্রজন্মের দুজন তরুণ সৃষ্টিশীল মানুষ, যারা নানানভাবেই রবীন্দ্রনাথকে মনে করেন তাদের ভাবনার জায়গায় বড় ধরনের তাদের ভাবনার জায়গাটাকে আন্দোলিত করার মতো দুজন মানুষ তারা। এবং সেই দুজন মানুষের মধ্যে একজন হচ্ছেন আমাদের খুব পরিচিত মুখ, সঙ্গীত শিল্পী জয়িতা। জয়িতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন ভিডিও কলের মাধ্যমে তরুণ প্রজন্মের আহ, খুবই জনপ্রিয় কবি, তিনি হচ্ছেন আখতারুজ্জামান আজাদ। আহ, আজাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আজাদ, আমরা আলোচনাটা যাব, এখনই আমরা চলে যাব হচ্ছে রবীন্দ্রনাথের। আমাদের আজকে আলোচনার বিষয়টি হচ্ছে মূলত আহ, একালে সেকালে রবীন্দ্রনাথ। এবং দর্শক যারা দেখছেন তারা চাইলে আমাদের সাথে আজকের এই আলোচনায় যোগ দিতে পারেন। টেলিভিশন স্ক্রলে ভেসে ওঠা নাম্বারগুলোতে ফোন করে সরাসরি আজকের অতিথিদেরকে নানান প্রশ্ন করতে পারেন, ভাবনা জানাতে পারেন। তো আমরা আলোচনায় যাওয়ার আগে দেখে নিচ্ছি একটু আজকের সংবাদপত্রগুলো কি বলছে। আজকে সংবাদপত্রে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে একটা মাত্র সংবাদই জয়িতা সেটি জানেন যে সম্প্রতি ঢাকার একটি আহ, 4 তারকার হোটেলে ঘটে যাওয়া যেই ঘটনা, ধর্ষণের ঘটনাটি সেটি। এবং তাতে আমরা দেখেছি যে আমাদের খুবই প্রভাবশালী এবং ধনাঢ্য কয়েকজন ব্যক্তির সন্তানদের ইনভলভমেন্টের কথা আমরা দেখেছি। এবং সেটি নিয়ে আমরা শুনেছি পুলিশ নাকি সেই মামলাটি নিতেও চায়নি। তো এখানে আমি একটু জিজ্ঞেস করব একজন তরুণ হিসেবে, যে কি মনে হচ্ছে যে যে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, আমরা পেছনে কয়েকটা কিছুদিন আগে দেখলাম যে এক বাবা তার মেয়েকে নিয়ে রেল লাইনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন। তো এটি কি বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হওয়ার কারণে কি ধরনের প্রভাবগুলো বেড়ে চলছে কিনা একটু যদি বলতেন। বিচারহীনতা আসলে বিচার একেবারেই যে কোনোটারই বিচার হয় না তা তো না। বিচার তো আসলে মানে হচ্ছে। অনেক কিছুরই হচ্ছে। কিন্তু এই ধর্ষণ বিষয়টা আসলে শুধু বাংলাদেশে না, আমার মনে হয় ওয়ার্ল্ডের সব জায়গাতেই এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে জিনিসটা কেন জানি মানে আছে না, কিছু জিনিস কমে আসে। একসময় ছিনতাই অনেক বেশি হতো, এখন কিন্তু একটু কমে এসেছে। কিন্তু এই জিনিসটা কেন কমছে না সেটা আসলে একটা ভাবার বিষয়, যে এখনো কেন মানুষের টনক নড়ছে না, ভালো মন্দের এই বিচার বোধটা কেন নেই এখনো, সেটাই। আহ, আমরা তাহলে আজকে চলে যাচ্ছি, আমরা আশা করছি যে এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমরা একটা সঠিক তদন্ত এবং বিচার এবং অবশ্যই। উপযুক্ত শাস্তি আমরা হয়তো দেখতে পাবো। আজাদ, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমরা একটু আজাদের কাছ থেকে আলোচনাটা শুরু করি। সেটি হচ্ছে যে যেটি বলছিলাম যে ৭৬ বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের ৭৬ বছর চলে গেল, তারপরেও বাঙালির মননে, বাঙালির ভাবনায়, বাঙালির সংস্কৃতিতে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক, তার প্রভাব, বিশেষ করে আমরা যেহেতু তরুণদের নিয়ে অনুষ্ঠান করি, তরুণদের মধ্যে তার প্রভাব, তরুণদের সৃষ্টিশীলতায় তার প্রভাব কতটুকু? এখন সৃষ্টিশীলতার বিষয়টা যদি আমি নিজেকে দিয়ে যদি বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে আমি মূলত কবিতা লিখি বা রাজনৈতিক কলাম লিখি কিংবা সম্প্রতি গল্প লিখছি। এর মধ্যে এই ৩টি বিষয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি কতটুকু ব্যবহার করি, তাকে আমি কতটুকু আত্মীকরণ করতে পেরেছি, সেই বিষয়টার দিকে যদি আমি নজর দেই, তাহলে আমি বলতে পারি যে আমি ছড়া লিখি যে ছন্দে, মূলত স্বরবৃত্ত ছন্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ ছড়া কিন্তু স্বরবৃত্ত ছন্দে রচিত ছিল। এবং তার রচিত ছড়া যেহেতু আমরা শৈশব থেকে পাঠ্যপুস্তকে পড়ে এসেছি, সেক্ষেত্রে দেখা যায় যে আমি যখন এই পরিণত বয়সে এসে যখন আমি ছড়া রচনা করতে যাচ্ছি, তার সৃষ্ট অনেক শব্দ আমি ব্যবহার করি। তার সৃষ্ট অনেকগুলো অন্তমিল আমি ব্যবহার করি। তার সৃষ্ট অনেকগুলো আমি পাঞ্চ লাইন ব্যবহার করি বা করার চেষ্টা করি। এই একটা প্রভাব আমার মধ্যে এসে যায়। আবার তার আবিষ্কৃত, তার উদ্ভাবিত অনেকগুলো শব্দ আমি ব্যবহার করি। যেমন এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমার বিভিন্ন প্রেমের কবিতায় ধানি রঙা শাড়ির প্রসঙ্গ আছে। অনেকেই জিজ্ঞেস করে যে ধানি রঙা শাড়ির রং কি? তখন আমি কিন্তু একটা রহস্য করে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করুন। রবীন্দ্রনাথ ঠাকুর কে গিয়ে জিজ্ঞেস করুন, এবং তিনি যেহেতু জীবিত নেই, অতএব আমার প্রশ্নের উত্তর দেওয়ার দায়ভারটা আমি তার ঘাড়ে চাপিয়ে দিই, তার কাঁধে চাপিয়ে দেই। আসলে ধানি রঙা শাড়ি বলতে
সবুজ, হলুদ, সোনালী এগুলোর মিশ্রণের একটা রং বোঝায়। এবং ধানি রঙা শাড়ি এই প্রসঙ্গটা আমি বিভিন্ন কবিতায় ব্যবহার করেছি। আবার দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর 'হঠাৎ দেখা' নামে যে একটা গদ্য কবিতা রচনা করেছেন, আমার নিজের 'কফিটা বেশ গরম ছিল' নামে একটা গদ্য কবিতা আছে। সেটা দেখা যায় যে অনেকটা ওই অবলম্বনে এবং ওই কবিতার ছায়া অবলম্বনে। আবার দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্প লিখতেন এবং তিনি যে একটা ছোট গল্পের সংজ্ঞা দিয়ে গেছেন যে শেষ হইয়াও হবে না শেষ জাতীয় যে একটা সাসপেন্স থেকে যাবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের বইটা যেহেতু আমি আত্মীকৃত করেছি, অতএব দেখা যায় তিনি গল্পগুলো যেভাবে একটা রহস্য রেখে যে ফরম্যাটে উনি গল্পগুলো শেষ করতেন, আমি ঠিক ওই একই ফরম্যাটে লেখার চেষ্টা করি। এটি কিন্তু অনুকরণ নয়, এটা এক ধরনের অনুসরণ। অর্থাৎ দেখা যায় যে আমার গদ্যে, পদ্যে এমনকি রাজনৈতিক ভাবনায়ও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। আজাদ, খুবই আমরা আমরা আবার আপনার কাছে আসবো, কারণ আপনার কাছ থেকে যেটি আমি এই প্রশ্নটি আপনাকে করার পেছনে একটা কারণ আছে, কারণ আপনার ইভেন একটা কবিতাও রয়েছে যেখানে আপনি রাবীন্দ্রিক প্রেমিকা চেয়েছিলেন, হ্যাঁ। তো আমরা যেহেতু জানি যে আজাদের প্রচুর মানে অনেক প্রচুর তরুণী আজাদকে পছন্দ করেন, ভালোবাসেন হয়তো। তো সে সকল তরুণীর মধ্যে থেকেও কেন আজাদের রাবীন্দ্রিক প্রেমিকা দরকার, সে বিষয়ে আমরা আসবো, এবং এটি নিশ্চয়ই রবীন্দ্রনাথের একটা বিশাল প্রভাবের কারণেই হয়েছে। তো আমরা একটু অবশ্যই। চলে যাচ্ছি জয়িতার কাছে। জয়িতার যেটি বলছিলাম আমরা গান নিয়ে, আপনি গান নিয়ে কাজ করছেন দীর্ঘদিন থেকেই, এবং বাংলা গানে রবীন্দ্রনাথ আমার মনে হয় না যে এমন কোন অনুভূতির কথা বাদ আছে যেটি তিনি বলেননি। আমি একজন লেখক, হুম। ছোটখাটো লেখক, কিন্তু আমি খুবই জেলাস রবীন্দ্রনাথের উপরে। জেলাস এই জন্য, আমার মনে হয় কি যে যখনই যা লিখতে যাই আগে এই লোকটি সব লিখে হয়ে ফেলেছে, গেছে। এবং খুবই মানে উম, মানে মনে হয় যে কেন এটা এটা কেন হবে, একটা মানুষ কিভাবে মানব জন্মের সকল অনুভূতিকে তিনি কিভাবে অকপটে এবং সবচেয়ে জুৎসই শব্দ এবং হুম। প্রকাশভঙ্গিতে তিনি কিভাবে লিখে যেতে পেরেছিলেন। যেমন খুব সিম্পল একটা কথা, যে আমার মন কেমন করে, মানে এত অসাধারণ করে কেউ কারো অনুভূতির প্রকাশ করতে পারে এত সহজ একটা শব্দে, সেটি আমার মনে হয় যে একমাত্র রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। তো বাংলা গানের মাধ্যমে, বা বাংলা, এই যে আমরা যেটি বলি যে আমাদের প্রাত্যহিক জীবনের যে হুম। নানান অনুভূতি আছে, সেই অনুভূতির প্রকাশে রবীন্দ্রনাথ ঠাকুর এখনো পর্যন্ত তরুণদের অনুভূতি প্রকাশে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? সর্বক্ষেত্রে প্রাসঙ্গিক। সেটা উম, স- যদি আমি একটা ঋতু বন্দনাই করি বা একটা প্রেমের গানই হোক না কেন বা একটা স্বদেশ পর্যায়ে, মানে সর্বক্ষেত্রেই উনার সর্বরকম অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন উনি উনার, বিশেষ করে গানে। কবিতার চাইতে আমার কাছে মনে হয় গানে অনেক বেশি। তো আমার কাছে মনে হয় যে শুধু আসলে লেখার মধ্যে তো উনি ছিলেন না, উনি এই গণ্ডির বাইরেও বেরিয়েছেন, উনি সামাজিক কাজ করেছেন, উনি দেশের জন্য কাজ করেছেন, উনি রাজনৈতিকভাবে একজন সচেতন মানুষ ছিলেন। তো একটা মানুষ যখন এরকম একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে তখন তার সেই মানুষটার লেখার মধ্যে তো আম, ব্যাপ্তিটা অনেক বড় হওয়াটাই স্বাভাবিক, আহ, মানে সে যেখানে আসলে সবকিছুই ধরা পড়বে। হ্যাঁ, সেটি সেটি যেমন ঠিক, আবার আমরা যেটি বলি যে রবীন্দ্রনাথ প্রেমের কবি কিনা, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা দেখি যে এত বেশি অনুভূতি প্রবণতার কথা তিনি বলে গেছেন, যেটি আসলে মানে আমার কাছে মনে হয় যে ঠিক আছে। ব্যাখ্যা করতে যাওয়াটা অনেক কঠিন আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যে উনি বলে গেছেন। যেমন কিছুক্ষণ আগে আমরা যেমন ধরেন আমরা বলি যে আমি জেনে শুনে বিষ বিষ করেছি করেছি পান। পান। আমার মনে হয় যে তরুণ যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন, তারা সকলেই জীবনের কোনো একটা মুহূর্তে প্রচন্ড ভালোবাসার জায়গা থেকে হোক কিংবা অন্য যে কোনো তীব্রতম অনুভূতির জায়গা থেকে হোক, এই ধরনের অনুভূতিটা আসলে হয় যে আমরা জেনে শুনে বিষ পান করেছি। আজাদের কাছে আবার যাচ্ছি, আজাদ, কি কখনো মনে হয়েছে জীবনে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে জেনে শুনে বিষ পান করতে গিয়ে আপনার কথাই বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর আসলে যাই বলে গেছেন, সেটা কবিতায় হোক, ছড়ায় হোক, গল্পে হোক, মনে হচ্ছে যেন আমাদের জীবনেরই কোনো একটা ঘটনার সাথে মিলে যায়। আমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে না, আমাদের আ মানে হৃদয়ে ঘটিত এমন কোনো টানাপোড়েনের জায়গা নেই, যে জায়গাটায় রবীন্দ্রনাথ ঠাকুর হাত দেননি। এ কারণে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঙালির ভূগোল বলে থাকি। যে বাঙালির মন মানসিকতায়, বাঙালির অনুভূতিতে, বাঙালির মননে, মনে মগজে এমন কোনো ঘটনা ঘটে না, যেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো গান তিনি লিখে যাননি, যেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কবিতা, গল্প বা রাজনৈতিক কলাম, রাজনৈতিক প্রবন্ধ বা উপন্যাস তিনি লিখে যাননি। অর্থাৎ দেখা যায় যে আমরা যখন যেভাবেই চিন্তা করি না কেন, সেটা শোকের হোক, সেটা সুখের হোক, সেটা অভিমানের হোক, সেটা দুঃখের হোক, কিংবা সেটা দ্রোহের হোক, সেটা বিদ্রোহের হোক, যেকোনো অনুভূতিতেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য কিছু না কিছু একটা সেট করে চলে গেছেন। অর্থাৎ আমরা এমন কোন চিন্তা করতে পারি না, যে চিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সৃষ্টিকর্ম নেই। এ কারণে আমি বাঙালির গুগল বলে থাকি আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে। গুগলের মধ্যে যেমন যেকোনো একটা বিষয় নিয়ে সার্চ করলেই পাওয়া যায়, ঠিক তেমনি মানব মনের যেকোনো অনুভূতি
রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সার্চ দিলেই কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এইখানে আমি একটু ইন্টারাপ্ট করব। সেটি হচ্ছে যে আজাদ একটা কথা বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর মানব মনের মানে বাঙালির মনস্তত্ত্বের সকল জায়গায় হচ্ছে একটা ভাবনা সেট করে তিনি চলে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলে চলে গেছেন কিনা সেটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেই প্রশ্নটি করার পেছনে কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে রবীন্দ্রসঙ্গীত, আমরা তরুণরা নানানভাবে গান চর্চা, আমরা শিল্প চর্চা করছি, সাহিত্য চর্চা করছি। আমরা যেটি বললাম যে আজকে দুজন তরুণকে আমরা এখানে এনেছি, কারণ তারা তাদের নিজের নিজের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় সৃষ্টিশীল মানুষ। তো সেই ক্ষেত্রে আমি জয়িতা যেহেতু গান নিয়ে কাজ করছেন, আমি জিজ্ঞেস করতে চাই যে রবীন্দ্রনাথের গান নিয়ে নানানভাবে এক্সপেরিমেন্ট চলছে, এটিকে কি মনে করেন যে রবীন্দ্রনাথের গান নিয়ে যে এক্সপেরিমেন্টগুলো ফিউশন হচ্ছে বা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, কি অনেক সময় আমরা দেখি যে সুরের ক্ষেত্রেও চেঞ্জ হচ্ছে, এটিকে আপনি একজন শিল্পী হিসেবে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে এক্সপেরিমেন্ট কেন হবে না? আচ্ছা, এক্সপেরিমেন্ট তো হতেই হবে। হতে হবে। আর সময়ের একটা দাবি আছে। সব সময় এখন যে চলটা চলছে বা এখন আসলে আমাদের মন মানসিকতা যেরকম, আমরা এখন যে সমস্ত ডিভাইস এক্সপার্ট হচ্ছে আস্তে আস্তে, বা টেকনোলজি যেগুলো, তো আমার কাছে মনে হয় যে এক্সপেরিমেন্ট হবেই। আর এক্সপেরিমেন্ট হতে হতে সেখানে কিছু খারাপ হবে, কিছু ভালো হবে। আর অডিয়েন্সকে এত বা শ্রোতাকে এত বেশি নেগলেক্ট করার কিছু নাই, ভালো জিনিস নিবে, খারাপটা জয়িতার নিবে না। এইখানে আমি একটু বলতে চাই, আমরা আমরা প্রোগ্রামে আসার আগে একটু কথা হচ্ছিল যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজাদ আমাদের কি শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি। আচ্ছা, সেটি হচ্ছে যে আমরা অফ দ্য রেকর্ড এই বিষয় নিয়ে কথা বলছিলাম, তখন আমরা দেখছিলাম যে আজাদ এবং জয়িতা দুজন আসলে এই প্রসঙ্গে আসলে আলাদা দুটি অবস্থান নিয়েছিলেন, যে একজন বলছেন যে না আমি এটা এক্সপেরিমেন্টটাকে সেভাবে অ্যাকসেপ্ট করছি না, আর একজন বলছিলেন যে হ্যাঁ এটা হতেই পারে। তো আজাদের কাছে যাওয়ার আগে আমি একটা উদাহরণ দেবো। কিছুদিন আগে আমি বিটিভির বহু আগের একটি প্রোগ্রাম দেখছিলাম জলসা নামে, জলসা। এবং সেখানে আচ্ছা। হচ্ছে আমাদের খুব বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা তিনি একটি কথা বলছিলেন যে ওখানে হচ্ছে খান আতাউর রহমান তিনি বলছিলেন যে সঙ্গীতকে একটা মানে ফিক্সড করে দেওয়া হওয়ার কারণে বা সেটি থেকে সুরটা বা অন্য যে কোনো গায়কের ধরন এগুলো আসলে বদলানোর আর কোনো সুযোগ নাই, কারণ এটি একটি স্ট্যান্ডার্ড সেট করা আছে যে এটি এর বাইরে যেতে পারবে না। তখন রেজওয়ানা চৌধুরী বন্যা বললেন যে এই চেঞ্জ করাটা আসলে এটি কালের কারণে, সময়ের প্রবাহের কারণে, কিংবা এখন যেটি হয়েছে আমাদের সব ধরনের শিল্প এবং এই ধরনের বিষয়গুলো হচ্ছে সফিস্টিকেটেড ডিভাইসের উপরে নির্ভরশীল। যেহেতু এটি টেকনোলজির উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল, সেহেতু এই কারণে হচ্ছে চেঞ্জটা হচ্ছে। যেমন উনি বললেন যে একটা সময় রবীন্দ্রসঙ্গীত মাইক্রোফোনের দুর্লভতার কারণে হচ্ছে অনেক জোরে গাইতে হতো, এখন মাইক্রোফোন বা সাউন্ড সিস্টেম অনেক বেশি ইজিয়ার হয়ে যাওয়ার কারণে অনেক আস্তে গাইতে হয়। এই আস্তে এবং জোরে গাওয়ার মধ্যে হচ্ছে সুরের বা গায়কের ধরনের হচ্ছে পরিবর্তন হচ্ছে বা হয়েছে। তো আপনি বলছিলেন যে আপনি এই এক্সপেরিমেন্ট বা এই পরিবর্তনটাকে আসলে আপনার জায়গা থেকে মেনে নেন না, একটু যদি এক্সপ্লেইন করতেন দর্শকদেরকে। আমি আসলে যেকোনো পরিবর্তনের সাথেই আমি নিজেকে খাপ খাওয়াতে পারি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর নিরীক্ষা চলবে, পরীক্ষা চলবে, এক্সপেরিমেন্ট চলবে। যেটা বলেন না কেন সেটাই চলবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সৃষ্টিকর্মকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করাটাকে আমি সমর্থন করতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুরকে গিনি পিগ হিসেবে ব্যবহার করার যে একটা প্রবণতা চলছে সেটাকে আমি সমর্থন করতে পারি না। নচিকেতা যে কাজটি করেছেন সেটা হচ্ছে যে পাগলা হাওয়ার বাদল দিলে এই গানটার সাথে তিনি ইচ্ছে মতো র‍্যাপ ব্যবহার করেছেন এবং র‍্যাপ ব্যবহার করতে গিয়ে তিনি অনেকটা গানটাকে রেপ করে ছেড়ে দিয়েছেন। যেমন উলালা, উলালা এই বিষয়গুলো তিনি যুক্ত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান কোনোভাবে কোনো ব্যান্ডের গান না যে আপনি ইচ্ছে মতো সেটাকে উলালা, উলালা যোগ করবেন। কিংবা শিরোনামহীনের তুহিন ভাই যে কাজটি করেছেন সেটা হচ্ছে যে তিনি উচ্চ বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন এবং দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষে তিনি সুরের পরিবর্তন করে ফেলেছেন। আবার দেখা যায় যে ভারতের বিভিন্ন চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহার করতে গিয়ে বাদ্যযন্ত্রের ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে ঠিকই এবং সেই সাথে তারা যে কাজটি করছেন কিছু, কিছু জায়গার সুর পরিবর্তন করে দিচ্ছেন। আবার কিও ব্যান্ডের একজন শিল্পী যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে আমাদের জাতীয় সংগীতটাকে আমার সোনার বাংলা দিয়ে শুরু না করে কি শোভা কি ছায়া গো এখান থেকে এখান তিনি থেকে শুরু করেছেন। শুরু করেছেন। অর্থাৎ দেখা যায় যে মধ্যের একটা জায়গা থেকে শুরু করেছেন। যন্ত্রের ব্যবহার হবে, আধুনিকতার ব্যবহার হবে, টেকনোলজি প্রযুক্তি যেগুলোর কথাই আমরা বলি না কেন ফিউশন হবে, রিমিক্স হবে। কিন্তু যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা র‍্যাপ যোগ করতে গিয়ে যেন আমরা গানটাকে রেপ না করি এবং সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে শুরু করেছিলেন শুরুটা সেভাবেই হবে। সুরের পরিবর্তন এবং শুরুর জায়গা থেকে শুরু না করে মাঝের একটা জায়গা থেকে শেষের একটা জায়গা থেকে ইচ্ছে মতো এবং মাদকাসক্তের মতো কণ্ঠ করে কোন একটা গানকে
আরো বেশি মাদকদ্রব্যে পরিণত করা, এটাকে আমি একদমই সমর্থন আ করতে পারি না। আজাদ, ওকে, এবং এখানে নিয়ে আমরা আরো আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনার আরো অনেক স্পেস আছে। আমার মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে আপনার এই বক্তব্য শোনার পরে। তবে তার আগে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে যেটি বলছিলাম যে আপনার যে রাবীন্দ্রিক একজন প্রেমিকা প্রয়োজন, সেটি আজকে আমরা সেই রাবীন্দ্রিক প্রেমিকা কেন চাইছেন আপনি? এই সময় এত নানান ধরনের নানান ভাবনার সম্ভাব্য প্রেমিকা থাকতেও কেন আপনার রাবীন্দ্রিক প্রেমিকাই দরকার, সেই সেটি নিয়ে আপনি একটি কবিতাও লিখেছেন। আমরা সেই কবিতাটি শুনতে শুনতে একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। তবে বিরতিতে যাওয়ার আগে আমরা একটা কবিতা শুনে নিচ্ছি, আখতারুজ্জামান আজাদের কেন রাবীন্দ্রিক প্রেমিকা প্রয়োজন। হ্যাঁ, এটা এখন থেকে অর্ধযুগ আগে লেখা, ২০১১ সালে। তখন রাবীন্দ্রিক প্রেমিকা চেয়েছিলাম, আসলে এখনো চাই। কথা না বলেই কবিতাটা শুনি। আমি বরাবরই একজন রাবীন্দ্রিক প্রেমিকা চেয়েছিলাম, দুঃসহ দুঃসময়েও যে গাইতে পারে, লিখতে না পারুক অন্তত লেখাতে পারে, নাচতে না পারুক অন্তত নাচাতে পারে। পরনে ধানি রঙা শাড়ি, হাতে হলদে সবুজ চুড়ি, কেশদানিতে বেনামি ফুল, কর্ণলতিকায় কাঠগোলাপ পরে, চোখাচোখি দাঁড়িয়ে নাক ফুলের বেড়াজালে ডিঙিয়ে কাব্যিক কমান্ডারের ঢঙে যে হুকুম করতে পারে, কি লিখেছো আমায় নিয়ে, তোমায় নিয়ে, আমাদের নিয়ে, সমর্পণ করো। আর আমি নকশাদার সফেদ পাঞ্জাবির ভেতর থেকে দুই হাত উপরে তুলতে তুলতে, ফুল ও চুলের ঝলকানিতে দুই চোখ ক্রমশ বন্ধ করতে করতে, পরিপূর্ণ বেসামরিক ভঙ্গিতে আমি বলতাম, এই নাও সাবালিকা, আপাদমস্তক আমিই আজ আত্মসমর্পণ করলাম। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ ইয়াং নাইটের সাথে ছিলাম সাদাত হোসাইন, আর আমার সাথে ছিলেন জয়িতা এবং আখতারুজ্জামান আজাদ। আমরা যেটি করি যে ইয়াং নাইটের প্রতিদিনই প্রায় আমাদের প্রত্যেকটি শোতে আমরা চেষ্টা করি তরুণ সৃষ্টিশীল সম্ভাবনাময় মানুষদেরকে নিয়ে আসার জন্য। আজ রবীন্দ্রনাথ ঠাকুর তার ১৫৬তম জন্মবার্ষিকী, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কেন এখনও তরুণদের মধ্যে প্রাসঙ্গিক, সেকালের রবীন্দ্রনাথ কেন একালে এখনও প্রাসঙ্গিক এবং অনিবার্য আমরা বলবো, সেই জায়গাটি থেকে জানার জন্যই আমরা রেখেছি আজকে এই তরুণ দুজনকে। আখতারুজ্জামান আজাদ কথা বলছিলেন যে রবীন্দ্রনাথের গান নিয়ে যে ফিউশন হচ্ছে এবং নানানভাবে সুর বা নানান পরিবর্তন হচ্ছে, সেটির বিরুদ্ধে। এটি নিয়ে উনি যে যুক্তিগুলো দিয়েছেন সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। জয়িতা, আপনার কি এই আখতারুজ্জামান আজাদের এই যে বক্তব্যটা দিলেন, আপনার কোনো ভাবনা রয়েছে? আমার ভাবনা হচ্ছে, আমি পুরোটা আসলে একমত না। হুম। সেটা হচ্ছে উনি খুব স্ট্রিক্টলি বলছেন যে একেবারেই কিছু করা যাবে না বা ধরা যাবে না। রবীন্দ্রনাথ নিজে কিন্তু এরকম মানুষ ছিলেন না। উনার রক্তকরবী পড়লে বা অচলায়তন পড়লে পরে বোঝা যায় উনি কখনোই খুব সিস্টেম মেনটেন করা বা সবসময় ভাঙার, উনি সবসময় বলছেন যে ভাঙো সবকিছু, নতুন করে আবিষ্কার করতে হবে। তো সেইখানে যদি মূল জিনিসটাকে ঠিক রেখে কেউ এক্সপেরিমেন্ট করতে চায়, সেখানে বাধা দেওয়ার তো আসলে আমরা কেউ না, প্রথম কথা হচ্ছে এটা। আর বাধা দেই বা না দেই, কিছু তো আসলে আটকাতে পারবো না। আচ্ছা, এটি নিয়ে কি কোনো ধরনের মানে এরকম আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে না, বা সেটি কোনো? হ্যাঁ, ওনার স্বরলিপি নিয়ে একটা ব্যাপার আছে যে স্বরলিপি চেঞ্জ করা যাবে না। এখন যদি যেমন শিরোনামহীনের কথা উনি বললেন, আমি অ্যালবামটা শুনেছি। হ্যাঁ, হতেই পারে যে খুব রবীন্দ্রনাথের গান যারা রেগুলার শোনে, প্রাচীনকাল থেকে শুনে আসছে, একটা ট্র্যাডিশনাল একটা মিউজিক অ্যারেঞ্জমেন্টে আমরা অভ্যস্ত। হ্যাঁ, সেখান থেকে বের হয়ে একটা নতুন কিছু নিতে আমাদের অসুবিধা হতে পারে। কিন্তু আমার কাছে ওইটা শুনে মনে হচ্ছে সেটা একটা অনেস্ট এফোর্ট ছিল। হ্যাঁ, এখন উনি ব্যান্ড সঙ্গীত করেন, উনি সেই জায়গা থেকে একটা খুব অনেস্ট এফোর্ট দিয়েছেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে সেইটুকুকে আমার আমার মনে হচ্ছে যে আমরা রেসপেক্ট করা উচিত। হ্যাঁ, এবং স্বরলিপি, হ্যাঁ, এবং সে স্বরলিপিটাও আমার কাছে মনে হচ্ছে সে যথাসম্ভব চেষ্টা করেছেন ঠিক করে গাইবার। আহ, এটা হচ্ছে আমার মতামত। আর নচিকেতার গান নিয়ে যেটা বললেন, ওই গানটা আসলে কি কেউ গ্রহণ করেছে? প্রত্যেককেই আমি শুনেছি এটা সম্পর্কে খুব নেগেটিভ কমেন্ট করতে। আর সোহিনীর গান নিয়েও একটু বলি, কিউ ব্যান্ডের গানটা আমার খুব পছন্দের। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের জাতীয় সঙ্গীত গাইবার তো একটা নিয়ম আছে, সেটা অবশ্যই ব্রেক হচ্ছে। সেটা সম্পর্কে আসলে আমি খুব ছোট মানুষ, আমি কথা বলার কেউ না। কিন্তু গানটার আমার কাছে মনে হচ্ছে আবেগটা ওর গানে যেটুকু আমি পেয়েছি সেটা আসলে অন্য জাতীয় সঙ্গীত আমি অন্য কারো এর আগে পাইনি। পাইনি।
রাইট, রাইট। এটি হয়। আচ্ছা, আজাদের কাছে আমরা আবার যাব, তার আগে একটু বলে নিচ্ছি। সেটি হচ্ছে আপনি রবীন্দ্রসঙ্গীত গান এবং পারিবারিক ভাবেও রবীন্দ্র বলয়ে বেড়ে ওঠা একজন মানুষ। আপনার মা শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মিতা মিতা হক। এখন এরকম একটা পরিবারের বলয়ে বেড়ে ওঠার কারণেই কি আপনি রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহী হয়েছেন নাকি অন্য কোনো কারণ ছিল? আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কারণ। কারণ হচ্ছে আ আমি যখন বড় হয়েছি, আমার বন্ধু-বান্ধবরা দেখেছি আমি কারো মধ্যে এই জানার আগ্রহগুলো বা এই রবীন্দ্রনাথ সম্পর্কে, শুধু রবীন্দ্রনাথ কেন, কোনো সাংস্কৃতিক কোনো বিষয় সম্পর্কে খুব একটা ইন্টারেস্ট আমি কখনো কারোর মধ্যে ওভাবে পাইনি। তা আমার কাছে মনে হয় যে আমার পরিবারটা এরকম না হলে আমিও হয়তো কিন্তু আগ্রহটা কিন্তু থাকতো কিন্তু না। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। আপনার বাবা কিংবদন্তি অভিনয় শিল্পী খালেদ খান, এবং সেটি হচ্ছে যে আপনি কেন, আপনার কখনো মনে হয়নি যে আপনি অভিনয় শিল্পী হবেন? আমি অভিনয় করতে চেয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, আমি ছোটবেলায় অভিনয় করতে চেয়েছিলাম। আমি খুব বাবা যখন মঞ্চে কাজ করতো এবং থিয়েটারে আমি রিহার্সালে যেতাম রেগুলার। তখন আমার খুব ইচ্ছা করতো যে আমি অভিনয় করব। আমি কিন্তু গান করব এটা ডিসিশন না, মানে কবে জানি দেখলাম যে গানে ঢুকে গেছি আসলে। কিন্তু আমার সবসময় মাথায় স্বপ্নটা ছিল অভিনেত্রী হব। তো কেন জানি হয় নাই। আচ্ছা, ওকে। আমরা তাহলে একটু শুভেচ্ছা জানিয়ে নিই। সেটা হচ্ছে আপনার মাকে। তিনি সম্প্রতি বাংলা হ্যাঁ। একাডেমি পুরস্কার পেয়েছেন। এবং তাকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আরেকটা খবর হচ্ছে তিনি চ্যানেল আই আজীবন সম্মাননা পেয়েছেন। ওয়াও, গ্রেট। অনেক অনেক শুভকামনা তার প্রতি, শুভেচ্ছা অবশ্যই। জানাচ্ছি। আমরা যাচ্ছি আজাদের কাছে। আজাদ, যেটি আমরা আলোচনায় আপনি কি এটি নিয়ে কথা বলতে চান যে রবীন্দ্রনাথের ফিউশন গানের যে পরিবর্তন নিয়ে যে জয়িতা যা বলেছে সে বিষয়ে আপনি কোনো ভাবনা থাকলে একটু বলতে পারেন। তবে আমরা চলে যেতে চাই চলচ্চিত্রে রবীন্দ্রনাথ নিয়ে। তরুণ প্রজন্ম যে চলচ্চিত্র বানাচ্ছে সেইখানে তিনি রবীন্দ্রনাথ নিয়ে। যে তিনি যে কথাগুলো বলেছেন হ্যাঁ, এই যে টিউশন নিয়ে, তার সাথে তো কিন্তু আমার দ্বিমতের কোনো জায়গা নেই। জায়গা সেটা নেই। হচ্ছে যে আচ্ছা। প্রযুক্তির ব্যবহার অবশ্যই হবে। তার মানে আপনারা একসাথে মানে আপনারা ঐক্যমত্যের সরকারে পৌঁছেছেন এবং আপনারা। জয়িতা আপার মা মিতা হক, তিনি কিউ ব্যান্ডের গানটা যখন প্রকাশিত হয়েছিল, আমি শুধু একটা কথা বলেই শেষ করি। কিউ ব্যান্ডের জাতীয় সংগীতটাই হচ্ছে একমাত্র গাওয়া জাতীয় সংগীত যেটি শুনে আমার চোখে পানি এসে গেছে। কিন্তু তারা যেহেতু মাঝখান দিয়ে শুরু করেছেন, এই ব্যাপারে জয়িতা আপার মা মিতা হকও কিন্তু প্রচন্ড প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, এবং সেই কারণে তার মায়ের সমালোচনা করি, তার মাকে রবীন্দ্র মৌলবাদী বলে আখ্যা দিয়েও কিন্তু আমরা আচ্ছা, সামাজিক এটা যোগাযোগের একটা মাধ্যমে। তথ্য ভুল আছে। প্রচন্ড রিঅ্যাক্ট করেছিল এই সম্পর্কে যে তথ্যটি এসেছিল পত্রিকায়, সেটি আসলে আ ভুল। কারণ আমার মা তখন পর্যন্ত গানটা শোনেইনি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তাহলে আপনারা না হয়তো কিন্তু একটা না, বানোয়াট আপনি তথ্য যেটা বলছেন পেয়েছিলেন। সেটা একদমই ঠিক আছে। মানে আসলে তো নিয়ম বহির্ভূতভাবে গানটা গাওয়া হয়েছে। এটা তো সত্যি। সেখানে কোনো ভুল নেই। আমি শুধু আবেগের জায়গাটার কথাটা বলছি যে আবেগের জায়গাটা হ্যাঁ, এতটাই বেশি শক্তিশালী ছিল যে ওই গানটাই হচ্ছে আমাদের জাতীয় সংগীতের একমাত্র সংস্করণ বা একমাত্র ভার্সন যেটা শুনে আমরা অশ্রুসিক্ত হয়েছি। কিন্তু তিনি যে ভুলটি করেছিলেন সেটা হচ্ছে আমাদের জাতীয় সংগীতের একটা আদব বলে একটা কথা আছে। সে আদবের তিনি লঙ্ঘন করেছিলেন। প্রযুক্তির ব্যবহার হবে এবং সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতেও পারে। কিন্তু আ গানের লিরিকে কিংবা গান শুরু করার দিক থেকে যে একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা মেনে চলা অবশ্যই জরুরি। এবং আমার একটা সৃষ্টিকর্মকে কেউ যখন আমার মতো করে ব্যবহার না করে তার মতো করে ব্যবহার করবেন, তখন আমি জীবিত অবস্থায় এটা প্রতিবাদ করতে পারলেও মৃত রবীন্দ্রনাথ নিজে এসে প্রতিবাদ করে প্রতিবাদ যাবেন না। করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আজাদ এবং জয়িতা। আমরা এই আলোচনাটা থেকে একটু সরে যাব আর একটু বিস্তৃত আলোচনায়। সেটি হচ্ছে যে আমরা যেহেতু বারবার বলে আসছি যে আমরা একালে সেকালের রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক সেই জায়গাটায় বা কতটা প্রভাবশালী সেই জায়গাটায় দেখছি। আহ, সৃষ্টিশীল মাধ্যমের মধ্যে খুবই শক্তিশালী একটি মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। আমরা দেখে এসেছি যে চলচ্চিত্রে নানানভাবে রবীন্দ্রনাথ এসেছেন, ভিজুয়াল মিডিয়াতে রবীন্দ্রনাথ নানানভাবে এসেছেন, নাটকে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে, চলচ্চিত্রে, ডকুমেন্টারিতে নানানভাবে রবীন্দ্রনাথ এসেছেন। কিন্তু কি মনে হয় আখতারুজ্জামান আজাদ, যে বাংলা যে সংস্কৃতির ধরেন আমরা যদি মনে করি যেটাকে আমরা ওপার বাংলা এবং এপার বাংলা বলি, সেই জায়গাটায় রবীন্দ্রনাথ যেহেতু বিস্তৃত পরিসরে প্রভাব বিস্তার করা একজন মানুষ, সেই মানুষের সাহিত্যকর্ম বা তার লেখা কিভাবে এই দুই বাংলার চলচ্চিত্রে কতটা এসেছে, কতটা প্রভাব বিস্তার করেছে? ওই বাংলায় বেশি এসেছে। পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ বেশি হয়েছে, আমাদের এখানে কম হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটা নিয়ে ওখানে চলচ্চিত্র হয়েছে।
নৌকাডুবি নিয়ে চলচ্চিত্র হয়েছে। এবং সব এবার এখানে একটু বলি, সেটা হচ্ছে যে নৌকাডুবি নিয়ে যে চলচ্চিত্রটা হয়েছে, প্রসেনজিৎ সম্ভবত ছিলেন, এবং ঋতুপর্ণ ঘোষের সিনেমা, হুম, হুম, অসাধারণ হুম, হুম। মেকিং ছিল, কাজ ছিল। প্রাইভেশন ছিলেন। বাংলাদেশে কিছু নাটকও কিন্তু আমরা দেখি যে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে কিংবা মৃত্যুবার্ষিকীতে নাটকগুলো তৈরি করা হয়, এবং সেগুলো কতটা আসলে ওই যে আপনি রাবীন্দ্রিক প্রেমিকা যেমন চান, ঠিক তেমনি কতটা রাবীন্দ্রিক সৃষ্টিকর্মের আবহটা আসলে তো ফুটিয়ে তুলতে পারেন। আসলে পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে যেসব চলচ্চিত্রগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের চেয়ে বেশি শক্তিশালী হয়। এখন এটার পিছনে যথেষ্ট কারণ হ্যাঁ, রয়েছে। সেটি একটু। সেটার পেছনে দ্বিবিধ কারণ রয়েছে বলে আমি মনে করি। যেটা বলছিলাম যে সম্প্রতি আমি একটা সিনেমা দেখতে গিয়ে আমি ট্রেলার দেখেছি যে সেখানে হঠাৎ দেখা কবিতা অবলম্বনে সেখানে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেখানে আমাদের ইলিয়াস কাঞ্চন, উনার আসল নাম হচ্ছে ইদ্রিস আলী। আ ইলিয়াস কাঞ্চন তিনি অভিনয় করেছেন সেখানে। তো যে বিষয়টা বলছিলাম যে বাংলাদেশে তাকে নিয়ে কাজ কম হওয়ার দ্বিবিধ কারণ রয়েছে। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একেকটা উপন্যাস এতটা বেশি বিস্তৃত এবং সেটা ভিজুয়ালাইজ করা, সেটা চোখের সামনে ফুটিয়ে তোলাটা এত বেশি কঠিন, সেটা অনেক বড় বাজেট সাপেক্ষ একটা বিষয়। আমাদের দেশে যেহেতু এমনিতেই আমরা যথেষ্ট দরিদ্র একটা দেশ, আমাদের দেশে চলচ্চিত্র এবং সাহিত্য নির্ভর চলচ্চিত্রে কেউ আসলে বিনিয়োগ করতে চান না প্রযোজকরা। এ কারণে আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এটা কম হয়। চলচ্চিত্র নির্মাণ কম হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে। আরেকটা বিষয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা রাজনৈতিক গল্পে, প্রত্যেকটা উপন্যাসে কিন্তু ধর্মীয় স্পর্শকাতর ২-১ টা বিষয় থাকে। যেসব বিষয়গুলো পশ্চিমবঙ্গ হজম করতে পারলেও আমাদের এই বাংলাদেশ কিন্তু আমরা হজম করতে প্রস্তুত নই। আমরা হজম করতে এখনো পর্যন্ত ইচ্ছুক নই। তো এসব রাজনৈতিক স্পর্শকাতর ইস্যু এবং ধর্মীয় স্পর্শকাতর কিছু ইস্যু চলে আসতে পারে, যেটা বর্তমান বাংলাদেশের বিরাজমান সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় এবং বিরাজমান ধর্ম ব্যবস্থায় এটা হয়তো অনেকেই হজম করতে পারবেন না। এ কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বা উপন্যাস অবলম্বনে কোনো কিছু এখানে নির্মাণ করাটাও অতটা ঝুঁকিমুক্ত কাজ নয়। এটা নয়। যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটা কাজ। অর্থাৎ বাজেটের অভাবে এবং সহিষ্ণুতার অভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সংবেদনশীলতার আমাদের একটা ব্যাপার রয়েছে। সংবেদনশীলতার আজাদ, কারণে আম আমাদের এখানে আমরা কম একটু হয়। জয়িদার কাছে যাচ্ছি। জয়িদা, যেহেতু আপনি গান নিয়ে কাজ করেন, সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই। যেমন ধরেন কিছুদিন আগে আজাদ যেটি বলছিলেন যে হঠাৎ দেখার কথা। হঠাৎ দেখা কবিতা নিয়েও কিন্তু কিছুদিন আগে খুব অসাধারণ একটা সিনেমা হয়েছে পশ্চিমবঙ্গে, 'প্রাক্তন' নামে একটা সিনেমা হয়েছে। অসাধারণ সিনেমা নির্মাণ করেছে, এবং আমরা দেখি যে রবীন্দ্রনাথ বিস্তৃত পরিসরে এত গান লিখেছেন, কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান কতটা আসতে পেরেছে কিংবা না আসলে সে আসেনি তো কারণে, আসলে। সেটি আমি একটু বলতে আমি চাচ্ছি, আপনার হুমায়ূন ভাবনাটা জানতে আহমেদের চাই। আগুনের পরশ, আমরা এখনই মনে পড়লো দুটো সিনেমার গান, আগুনের পরশমণি, আরেক ওটা তো আমার মা গেয়েছিল, আহ, কি জানি, চাঁদের হাসি বাঁধ বাদ ভেঙেছে, ভেঙেছে বুঝলে পরে আলো। আবার এসো নিপো বনে। এছাড়া রবীন্দ্রনাথের গান মনে পড়ছে না কোনো ৯ ফিল্মে নম্বর ইউজ বিপদ করতে সংকেত দেখেছি। ছবিতে এই ব্যবহার এই করা হয়েছে। জায়গাটাতেই হচ্ছে আমার খুব বড় ধরনের কৌতূহল, যে ধরেন তরুণদের মধ্যে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার প্রবণতাও আসলে কতটুকু তরুণ শিল্পীদের মধ্যে, সেই জায়গা থেকে আপনি রবীন্দ্রসঙ্গীত গাচ্ছেন, এবং নিশ্চয়ই এই জায়গায় হচ্ছে নিজের গানের যেই স্পেসগুলাকে, সেগুলোকে আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই চলচ্চিত্র একটা বড় মাধ্যম হতে হুম, পারত। হুম, হুম, হুম। কিন্তু সেই জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন, যে কেন আসছে না? রবীন্দ্রনাথের গান আমরা এত পছন্দ করি, আমরা যে কোনো অকেশনে, যে কোনো হৃদয় ঘটিত আহ, বিশেষ মুহূর্তে হচ্ছে রবীন্দ্রনাথের গান আমরা স্মরণ করি, এখনো শুনি, এখনো তরুণরা প্রচুর রবীন্দ্রসঙ্গীত শোনে, কিন্তু চলচ্চিত্রে সেটি না আসার পেছনের কারণ কি? আপনার প্রশ্নের সাথে সাথে আমারও প্রশ্নটা আসলো। আচ্ছা, এই, কেন না? আপনি কিছু বলতে চান নাকি আমরা না আজাদের না, আমি কাছে যাব? আজাদ ভাইয়ের কাছে শুনি একটু। আজাদ, আপনার কাছে আমরা তাহলে শুনি যে এই প্রশ্নটার আপনার কাছে কোনো জবাব আছে কিনা। প্রশ্নটা আমি আরেকবার একটু শুনি ছোট্ট করে। প্রশ্নটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান এখনো পর্যন্ত এই প্রজন্মের তরুণদের কাছেও এই পরিমাণ জনপ্রিয়, এবং তাদের প্রত্যেকটা মানে মন ভালো মন খারাপ বা ধরেন যে কোনো কাজের সাথে প্রচন্ড রকম প্রাসঙ্গিক, এবং হুম। আমরা এখনো শুনি, কিন্তু চলচ্চিত্রে, বাংলাদেশের চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান আসলে কতটা সেই উপেক্ষিত পরিমাণ। কেন এটা? হ্যাঁ, সেটি উপেক্ষিত আমাদের প্রশ্ন। কারণটা এর আগেই বলেছি, সেটা হচ্ছে বাজেট। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানকে চলচ্চিত্রে ব্যবহার করা অতটা সহজ নয়। এর কারণ হচ্ছে শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন বাংলাদেশে কজন? এবং তাদেরকে দিয়ে গাইয়ে একটা রবীন্দ্রসঙ্গীত না, আসলে আজাদ, বাণিজ্যের আজাদ, এখানে চলচ্চিত্র। সরি, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে যেমন আমি যেটি বলছিলাম যে আমরা জানি যে প্রয়াত তরুণ সঙ্গীত শিল্পী আবিদ হুম, হুম। সে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ঠিক একইভাবে আমরা এর পরে কিন্তু রবীন্দ্রসঙ্গীত নিয়ে গান গাইছেন খুব বড় পরিসরে, তরুণদের মধ্যে খুব একটা বেশি আমরা দেখিনি। সেখানে জয়িতা গান গাইছেন, তার মা বিখ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী, সে এটা কারণেই হোক বা তার ভালো লাগার জায়গা থেকে তিনি গাইছেন, এবং সেটিও একটি আলোচনার জায়গা রয়েছে। কিন্তু তিনি যেটি বলছিলাম যে তারও তো ধরেন একটা এই গানটা ছড়িয়ে দেওয়ার জন্য চলচ্চিত্র একটা বড় মাধ্যম হতে পারতো, এটি শুধুমাত্র বাজেটের কারণে কিংবা গানের সাথে না না, অবশ্যই সংবেদনশীলতার শুধু জায়গা। বাজেট না, আমার কাছে মনে হয় যে এটা আসলে টেস্টের ব্যাপার। মানুষ আসলে ওই কনসেপ্টের মধ্যে নাই, আমার ধারণা যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা যেতে পারে।
আজাদ, আমরা দুঃখিত যে আমরা পুরো প্রশ্নের উত্তরটা আলোচনা আর যেতে পারছি না, না, ঠিক আমাদের আছে। সময় একদম শেষ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমরা তাহলে এই আলোচনাটা যাবো আবার অন্য কোনো প্রোগ্রামে। আপনি তো নিয়মিত আসেন, নিশ্চয়ই আমাদের অন্য কোনো প্রোগ্রামে আমরা আলোচনাটায় যাবো। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। রবীন্দ্রনাথ যেভাবেই বাংলাদেশের এবং বাঙালির মননে, বাঙালির ভাবনায়, বাঙালির অনুভূতি প্রকাশের জায়গায় প্রাসঙ্গিক এবং অনিবার্য একভাবে, নিশ্চয়ই সেটি আরও বিস্তৃত পরিসরে, আরও দীর্ঘ এবং অনন্তকাল জুড়ে আমি মনে করি যে সেটি নিশ্চয়ই থাকবে, আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। আমরা বিদায় নিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে বিদায় নেওয়ার আগে আমরা জয়িতার কণ্ঠে শুনতে চাই একটি রবীন্দ্রসঙ্গীত। আমি বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি। তানপুরা ছেড়ে গাই। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কন